বাঙালির স্বাধিকারের দাবির পেছনে যুক্তিও ছিল প্রচুর। এরপর ঢাকা আলোচনা কিভাবে ব্যর্থ হয়ে গেল সে কথা বলতে গিয়ে জেনারেল টিক্কা খান জনাব হাইকেলকে বলেন, ঢাকা আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর রাষ্ট্রপতি আমাকে আদেশ দেন 25শে মার্চ রাতে সামরিক অভিযানের মাধ্যমে বাঙালি বিদ্রোহ দমন করে পূর্ব পাকিস্তানে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। জনাব হাইকেলের বর্ণনায় 25শে মার্চের মধ্যরাত্রি প্রায় 11:30 পাক বাহিনী ঘুমন্ত বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে। গুলির আওয়াজে ভীত সন্ত্রস্ত বাঙালিরা জেগে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল, পুলিশের হেডকোয়ার্টার্স মতিঝিল এবং ইপিআরের সদর দফতর পিলখানায় মূল আঘাত হানা হয়। অবিশ্রান্তভাবে গোলাগুলি চলতে থাকে। মেশিন গান, রকেট, এমনকি ট্যাঙ্ক ফায়ারিংয়ের আওয়াজও শোনা যায়, সাথে মুমূর্ষু ব্যক্তিদের মরণ চিৎকার। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ফ্লেয়ার ফায়ারিংয়ে। বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল এবং জগন্নাথ হলকে রিকয়েলস রাইফেল এবং মর্টার ফায়ারে ধূলিসাৎ করে দেওয়া হয়। মারা যায় অসংখ্য ছাত্র, ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় অগণিত লোক। তার প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাক বাহিনীর আক্রমণের বিশদ বিবরণ পাওয়া যায়। তিনি লেখেন, মাঝরাতের পরপরই পাকিস্তান আর্মির সাজোয়া বাহিনীর একটি কলাম বিশ্ববিদ্যালয় এলাকায় ক্ষিপ্র গতিতে ছুটে যায়। সেনাবাহিনী ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি দখল করে সেটাকে ফায়ার বেস করে ছাত্রাবাসগুলির ওপর আক্রমণ চালায়। ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ইকবাল হলের 200-এরও বেশি ছাত্র প্রাণ হারায়। বিদ্রোহী ছাত্রদের একটি কেন্দ্র ছিল ইকবাল হল। 2 দিন যাবৎ অসংখ্য লাশ ছড়িয়েছিল মাঠে, পথে, হলগুলির চত্বরে এবং কক্ষগুলিতে। 2 দিন পরই সৈনিকরা হলগুলির প্রাঙ্গণে গর্ত খুঁড়ে মৃতদেহগুলিকে মাটি চাপা দেয়। গণকবরগুলিকে খুঁড়তে বড় বড় বুলডোজার ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন এলাকায় বস্তিগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। জনাব হেনরিক ভান্ডার হেইস্টেন, আন্তর্জাতিক ব্যাংকের একজন কর্মকর্তা, সে সময় ঢাকায় উপস্থিত ছিলেন। তিনি দি নিউ ইয়র্ক টাইমসে এক প্রতিবেদন ছাপান। সেটা 14 জুলাই লন্ডনের দি টাইমসে প্রকাশিত হয়। তার উপর ভিত্তি করে একই দিনে দি টাইমসে একটি সম্পাদকীয় ছাপা হয়। পাক বাহিনীর পাশবিক আচরণের বিবরণ তাতে বিস্তারিতভাবে লেখা হয়। সেই প্রতিবেদন পড়ে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যান। বিশ্ব পরিসরে বাঙালিদের প্রতি সহানুভূতি জাগিয়ে তুলতে জনাব হেনরিকের প্রতিবেদন ও দি টাইমসের সম্পাদকীয় বিশেষ অবদান রাখে। 27শে মার্চ সকাল 9টার সময় কারফিউ উঠিয়ে নেওয়া হয় দুপুর পর্যন্ত। হাজার হাজার ভীত সন্ত্রস্ত নরনারী প্রাণ ভয়ে গ্রামের দিকে যাত্রা করে। পথে পাক বাহিনীর সৈন্যরা তাদের ওপরও গুলিবর্ষণ করে। অনেক নিরীহ ব্যক্তি এতে প্রাণ হারায়। উড়ন্ত হেলিকপ্টার থেকেও পলায়মান নিরস্ত্র জনগণের ওপর গুলি চালানো হয়। এভাবে জনগণের মনে ভীতি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালানো হয়। সেনা ছাউনিতে আচমকা আক্রমণের ফলে শত শত নিরস্ত্র পুলিশ এবং ইপিআরের সৈনিকরা প্রাণ হারান। যারা বেঁচে যান তারা অস্ত্রাগার লুট করে শহরের জায়গায় জায়গায় সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু বিপুল আক্রমণের মুখে তাদের অসংগঠিত প্রতিরোধ ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সশস্ত্র বাহিনীর লোকেরা ছড়িয়ে পড়েন গ্রামে গঞ্জে। পাক বাহিনী নৃশংস হিংস্রতায় তাদের ধাওয়া করতে থাকে। সেনাবাহিনীর জেনারেল ফজলে মুকিম খান পাকিস্তান সেনাবাহিনীর 25শে মার্চ দিবাগত রাতের নিষ্ঠুর আগ্রাসনের তারিফ করে বলেন, প্রয়োজনের খাতিরে পাকিস্তান সেনাবাহিনীকে বিদ্রোহ দমন করার জন্য মর্টার, রিকয়েলস রাইফেল, মেশিন গান, এমনকি ট্যাঙ্কও ব্যবহার করতে হয়েছিল। সে রাতে মারণাস্ত্রসমূহের শব্দ থেকে মনে হচ্ছিল সমস্ত ঢাকা শহরই একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।
ঢাকায় অবস্থানরত সব বিদেশি সাংবাদিকদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয় সেনানিবাসে। সেখান থেকে তাদের সোজা এয়ারপোর্ট নিয়ে গিয়ে বিশেষ প্লেনে তুলে দিয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়। সে রাতে বন্দি অবস্থায় তাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দুর্ব্যবহার করে। সেনাবাহিনীর হাত থেকে মাত্র 3 জন বিদেশি সাংবাদিক রেহাই পান। এরা গোপনে ঢাকায় লুকিয়ে থেকে সেনাবাহিনীর চোখে ধুলো দিতে সক্ষম হয়েছিলেন। তারা ছিলেন জনাব আর্নল্ড জেথলিন, জনাব মিশেল লরেন্ট এবং সাইমন রিঙ্ক। তাদের মাধ্যমেই পরে বিশ্ববাসী 25-26 মার্চ রাত্রের ঘটনাবলী এবং সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে। জনাব সাইমন রিঙ্ক ডেইলি টেলিগ্রাফে এক বিবরণীতে লেখেন, পাকিস্তানের ঐক্যের জন্য ঢাকাকে চরম খেসারত দিতে হয়েছিল। খালাম্মা, নিম্মি এবং বাপ্পির দুঃসাহসিক পলায়ন। কলকাতা দূতাবাসের ডিফেকশনের পর চৌধুরী পরিবারের জন্য ঢাকা কিংবা পূর্ব পাকিস্তানের কোনো জায়গায় নিরাপদ ছিল না। কলকাতা মিশনের ডিফেকশনের খবরও আমরা জানতে পারি। এ খবর জানার পর পরিবারের সবাই বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন। বাবাও ডিফেক্ট করেছেন সবার সাথে। খবর পেলাম তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছে পাকিস্তান সরকার। প্রতিশোধের আক্রোশে উপযুক্ত পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করবে সামরিক জান্তা। সবাই একমত হলেন, আমাদের আর লালবাগে থাকা ঠিক হবে না, সরে পড়তে হবে। সিদ্ধান্ত অনুযায়ী আমি, বাপ্পি, মা ও নিম্মি বাসা থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিলাম আমাদেরই এক ফুপুর বাড়ি। কোনো জায়গায় বেশি দিন এক নাগারে থাকা ঠিক নয়, তাই আমরা পালিয়ে বেড়াতে লাগলাম বাড়ি থেকে বাড়ি। এভাবে আমরা আশ্রয় নিয়েছিলাম আনু মামার বাড়ি, শহীদ মামার শ্বশুর বাড়ি, আত্মীয় অগ্রণী ব্যাংকের ম্যানেজার পেরু মামার বাড়িতে। সে বাড়িতেই ঘটল বিভ্রাট। একদিন গোয়েন্দা বিভাগের একজন অফিসার এলেন পেরু মামার বাসায় কোনো এক কাজে। সেখানে ঘটনাক্রমে তিনি মাকে হঠাৎ করে দেখে ফেললেন। মিসেস চৌধুরীকে চিনতে বিন্দুমাত্র কষ্ট হলো না তার। সন্দেহপ্রবণ হয়ে ফিরে গেলেন ভদ্রলোক। তিনি জাতীয় গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে খবরটা পৌঁছে দেন। পরদিনই পেরু মামার বাড়ি ও লালবাগের বাসায় একই সাথে রেড করা হলো আমাদের খোঁজে। কিন্তু ভদ্রলোকের ভাবসাব বুঝে আমরা ভদ্রলোক চলে যাবার সঙ্গে সঙ্গেই পেরু মামার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই। এভাবে আমরা বেঁচে যাই সে যাত্রায়। এ ঘটনা থেকে পরিষ্কার বোঝা গেল পাকিস্তানি গোয়েন্দা বিভাগ প্রতিশোধ হিংসায় অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাদের। বাংলাদেশে আর থাকা সম্ভব নয়, পালিয়ে যেতে হবে সীমান্ত পেরিয়ে। ইতিমধ্যে স্বপন, বদি ওরা সবাই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। আমিও যাব তাদের সাথে। মা বাদ সাধলেন, মুক্তিযুদ্ধে যাবে সে তো গর্বের কথা, কিন্তু তার আগে আমাদের কলকাতায় তোমার বাবার কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিতে হবে তোমাকে। আমাদের পৌঁছে দিয়ে তুমি যুদ্ধে যাবে, তার আগে নয়। মার যুক্তিসঙ্গত অনুরোধ উপেক্ষা করার অবকাশ নেই। মা ও সমর্থ বোনের পালিয়ে যাবার দায়িত্ব যার তার উপর বিশ্বাস করে দিয়ে দেওয়া চলে না। আমাকেই নিতে হবে এ কঠিন দায়িত্ব। পালাবার পরিকল্পনা প্রণয়নে ব্যস্ত হয়ে পড়ি। ঠিক করা হয় ঢাকা থেকে পালিয়ে যাব নানাবাড়ি নবীনগর। সেখান থেকে সুযোগ মতো কসবা সেক্টর দিয়ে আগরতলায় পাড়ি জমাতে হবে। নবীনগর থেকে কি করে বর্ডার ক্রস করতে হবে সেটা নবীনগর গিয়েই ঠিক করতে হবে অবস্থা বুঝে। আনু মামা, আলতু নানাকে সঙ্গে নিয়ে মা, নিম্মি ও আমি এক রাতে নরসিংদী হয়ে নবীনগর এসে পৌঁছালাম। ঢাকা থেকে নরসিংদীর গাড়িতে। সেখান থেকে লঞ্চে নবীনগর একদম বাড়ির ঘাটে। নবীনগর গ্রামে খানসেনারা তখনও হানা দেয়নি, কিন্তু তবুও দলে দলে হিন্দুরা সব বসতবাটি ছেড়ে চলে যাচ্ছিল ভারতে। বর্ধিষ্ণু নবীনগর গ্রামে খাবারই বিশেষ পরিচিত। বড় আব্বা ও নানা দাপটশালী জমিদার হিসেবে এককালে 10 গ্রামে বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন।
বড় আব্বাকে ব্রিটিশ সরকার খেতাবেও ভূষিত করেছিল। প্রাসাদোপম জমিদার বাড়ির সামনে জোড়া দিঘি। নবীনগরের মুক্ত পরিবেশে পৌঁছে সবাই হাঁফ ছেড়ে বাঁচলাম। আনু মামা 2-1 দিন বিশ্রাম করে ঢাকায় ফিরে গেলেন। তার পুরো পরিবার তখনও রয়েছে সেখানে। খান সেনাদের চোখে ফাঁকি দিয়ে আমরা পালিয়ে আসতে পারায় বাড়ির সবাই মহাখুশি। নবীনগরের শান্ত পরিবেশ এবং প্রকৃতির নির্মল সংস্পর্শে কয়েকদিনেই ভুলে গেলাম ঢাকার দুর্বিষহ দিনগুলোর কথা। 25-26 মার্চ রাতের লোমহর্ষক অভিজ্ঞতা, বাড়ি বাড়িয়ে লুকিয়ে প্রাণ বাঁচাবার বিড়ম্বনা, 27 মার্চ সকালের তিক্ততা, সব কিছুই দুঃস্বপ্নের মতো অতীত হয়ে গিয়েছিল আমাদের কাছে। সনাতনদা গ্রামের বাড়ির মুরব্বীদের একজন, পুরনো বিশ্বাসভাজন আপনজন। বংশানুক্রমে তারা খাবাড়ির জমিদারি তদারক করে এসেছিলেন। তিনিই সব দায়িত্ব নিলেন আমাদের বর্ডার পার করে দেবার। সার্বিক দেখাশোনা ও পালাবার পরিকল্পনার দায়িত্ব নিয়েছিলেন অত্যন্ত বিচক্ষণ ও অসাধারণ বুদ্ধির অধিকারিণী, সবার অতি আদরের ছোট নানি বেগম আমির আলী খান ও কবির। ছোট নানির বড় ছেলে হবিগঞ্জের এসডিও জনাব আকবর আলী খান সেনাদের শতসন্ত্রাসের বিরোধিতায় ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছিলেন এবং সেই সময় আগরতলায় মুক্তিযোদ্ধাদের সাথে অবস্থান করছিলেন। ঠিক হলো আগরতলাতে খসরু মামার কাছেই যাব আমরা। একই গ্রামের কলেজ পড়ুয়া ছেলে মোমেন আমাদের গাইড হয়ে সঙ্গে যাবে। সনাতনদা যাত্রার সব বন্দোবস্ত করে দেবেন। অসম্ভব উপস্থিত বুদ্ধির অধিকারী তরুণ যুবক মোমেন অসীম সাহসীও বটে। ইতিমধ্যেই সে কয়েকটি শরণার্থী দলকে আগরতলায় নিজ তদারকিতে পৌঁছে দিয়ে এসেছে খান সেনাদের বুড়ো আঙুল দেখিয়ে। কসবা সেক্টর দিয়ে আগরতলা পৌঁছানোর চোরা রাস্তাগুলো ওর নখদর্পণে। ঠিক হলো নৌকাযোগে মেঘনা তিতাস পাড়ি দিয়ে খরস্রোতা গোমতী নদী বেয়ে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জিটি রোড পর্যন্ত গিয়ে তারপর পদযাত্রা। বর্ডার পার হওয়ার পর পথিমধ্যে পড়বে একটি বড় সড়ো বাজার। সেখান থেকে ভাড়াটে গাড়িতে আগরতলা। বড় একটা গয়না নৌকা ঠিক করলেন নানি ও সনাতনদা। মাঝি মাল্লারা সবাই অত্যন্ত বিশ্বস্ত। দুর্যোগপূর্ণ এক ঝড়ের রাতে আল্লাহর নাম নিয়ে মোমেন, কবির ও আলতু নানাকে সঙ্গে করে নৌকায় উঠে পাড়ি জমালাম এক অজানা ঠিকানায়।